যে কোনো সময় আবারও হামলার শঙ্কায় ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরে চলছে বাংকার বানানোর হিড়িক। বাড়ি বাড়ি নিজ উদ্যোগে নিরাপদ আশ্রয় তৈরি করছেন বাসিন্দারা। অন্যদিকে পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরের বাসিন্দাদের দিনও কাটছে আতঙ্ক নিয়ে। পাকিস্তান ভারত যুদ্ধবিরতির মেয়াদ শেষ হলো আজ। ধারণা করা হচ্ছে কাল থেকে ফের উত্তেজনা চরম আকার ধারণ করবে। ভারত হয়তো ট্রাম্পের যুদ্ধবিরতি ভেঙে পাকিস্তানে আক্রমণও করবে। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী সেই রকম তথ্যই আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছেন। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসাকদার বলেন, আমাদের কাছে তথ্য আছে যুদ্ধবিরতি ভেঙে ভারত পাকিস্তানে দ্রুতই আক্রমণ করবে। পাকিস্তান আর ভারতের মধ্যে ক্ষণিকের যুদ্ধে যুক্তরাষ্ট্র মধ্যস্থতা করে বিরতি এনেছিল। দুই দেশই 18 মে পর্যন্ত যুদ্ধবিরতির ঘোষণা দেয়। তাহলে 19 মে থেকেই কি আবার শুরু হবে দুই প্রতিবেশী দেশের সংঘর্ষ? এমন প্রশ্নই ঘুরপাক খাচ্ছে সর্বত্র। এখনো দুই দেশের দায়িত্বশীলদের পক্ষ থেকে মেয়াদ বৃদ্ধির বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। তবে ভারতের সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে যুদ্ধবিরতির আপাতত কোনো মেয়াদ নেই, এই বিরতি চলতে থাকবে। ভারতের গণমাধ্যম হিন্দুস্তান টাইমস দেশটির সেনাবাহিনীর বরাত দিয়ে এমন তথ্যই প্রকাশ করেছে, তবে কারো নাম উল্লেখ করেনি, যে কারণে এই খবরকে আনুষ্ঠানিক ঘোষণা বলা যাচ্ছে না। অন্যদিকে পাকিস্তানের পক্ষ থেকেও তেমন কোনো মন্তব্য এখনো আসেনি। যদিও পাকিস্তান আগে থেকেই বলে আসছে তারা ভারত আক্রমণ করবে না, তবে ভারত যদি পাকিস্তান আক্রমণ করে তবে প্রতিরোধের পাশাপাশি পাল্টা হামলার প্রস্তুতিও তাদের রয়েছে। অন্যদিকে ভারতের গণমাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার সূত্র যদি সত্যি হয় তাহলে পাকিস্তানে ফের হামলার বিষয়ে ভারতেরও ইচ্ছা আপাতত নেই বলা যায়। পরমাণু শক্তিশালী দুই দেশের সামরিক অভিযান পরিচালনাকারী মহাপরিচালকদের শিগগির বৈঠকে বসার কথা থাকলেও কবে বা কোথায় হবে সেই বৈঠক তা এখনো জানা যায়নি। তবে প্রতিনিধিদের মাধ্যমে ভারত পাকিস্তান নিয়মিত যোগাযোগ করছে বলে জানান দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। সচেতনরা বলছেন এই বৈঠক হওয়ার আগ পর্যন্ত যুদ্ধবিরতির বিষয়ে কিছুই বলা যাচ্ছে না। এমন পরিস্থিতিতে প্রশ্ন আসতেই পারে, তাহলে কি আবারও ভারত পাকিস্তান যুদ্ধ শুরু হতে পারে? যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড লেমি জানিয়েছেন, ভারত পাকিস্তানের যুদ্ধবিরতি টেকসই করা এবং সংলাপ নিয়ে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র যৌথভাবে কাজ করছে, যাতে এই যুদ্ধবিরতি দীর্ঘস্থায়ী হয় এবং উভয় দেশের মধ্যে সংলাপ ও আস্থা গড়ে তোলা যায়। তবে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং জানান, এখনো শেষ হয়নি অপারেশন সিন্দুর। এই অভিযানকে ট্রেইলার হিসেবে আখ্যা দিয়ে তিনি বলেন, সময় হলে ভারতীয় সেনাবাহিনীর সক্ষমতার পূর্ণ দৃশ্য দেখানো হবে পাকিস্তানকে। তার এই কড়া বার্তা অবশ্য ভিন্ন কিছুরই ইঙ্গিত দিচ্ছে। অপরদিকে ভারতের সঙ্গে ক্ষণিকের যুদ্ধে পাকিস্তান জয়ী হয়েছে বলে স্পষ্ট জানিয়েছেন শেহবাজ শরীফ। যে কোনো আগ্রাসনের নিন্দা জানিয়ে তিনি বলেন, পাকিস্তান তার শত্রুপক্ষকে শিক্ষা দিয়েছে, তবে ইসলামাবাদ শান্তি চাই। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ভারত পাকিস্তানের যুদ্ধ থাকলেও এখনও পুরোপুরি শান্ত হয়নি পরিস্থিতি। পাকিস্তানকে ভারত চিরশত্রু মানে। অন্যদিকে চীনকে শত্রু না বললেও কখনো তারা মিত্র ছিল না। তবে কৌশলী চীন ভারতকে হুঁশিয়ারি দিতে একটি মোক্ষম সুযোগ খুঁজছিল। সেটা পেয়ে গেল পাকিস্তানের সঙ্গে যুদ্ধ শুরু হলে। চীন তাদের প্রযুক্তি আর কৌশল দিয়ে ভারতের সম্মান বিশ্ব দরবারে অনেকটাই খাটো করে দিয়েছে, পাশাপাশি ভারতকে কৌশলে হুঁশিয়ারও করে দিয়েছে। এদিকে ভারতের দীর্ঘদিনের মিত্র যুক্তরাষ্ট্র দিন দিন মোদির কাঁধ থেকে তাদের হাত সরিয়ে নিচ্ছে। এরই মাঝে ভারতের অভ্যন্তরীণ বিষয়ে হাত ঢুকিয়ে ভারতে মোদির জনপ্রিয়তাকে প্রশ্নবিদ্ধ করেছে। যুদ্ধের ময়দানে পাকিস্তানকে চরম শিক্ষা দেওয়ার সুযোগ ছিল ভারতের, কেননা মোদি সরকার শেহবাজ শরীফের যে অর্থনীতি আর সমর শক্তিতে যোজন যোজনে গিয়েছিল, কিন্তু ট্রাম্পের হস্তক্ষেপে সেই সুযোগও হাতছাড়া হয়েছে। উল্টো ভারতের সক্ষমতাকে প্রশ্নবিদ্ধ করে ফেলেছে চীন। এদিকে কাশ্মীর ইস্যুতেও হস্তক্ষেপ করতে চায় ট্রাম্প। সব মিলিয়ে যুক্তরাষ্ট্র আর ভারতের উপর ভরসা পাচ্ছে না বলে আপাতত দৃষ্টিতে মনে হচ্ছে। তুরস্ককে ভারত বয়কট করেছে, কারণ এরদোয়ান পাকিস্তানকে সমর্থন দিয়েছে। চীন বরাবরই ভারত বিরোধী। প্রশ্ন আসতেই পারে, তাহলে কি মোদির শত্রুর সংখ্যা বেড়েই যাচ্ছে? এখনকার যুদ্ধ কেবল গোলাবারুদ আর হামলা দিয়ে হয় না, হয় তথ্য দিয়ে, পরিকল্পনা দিয়ে, কৌশলগতও। 2025 সালের কাশ্মীর সীমান্তে পাকিস্তান যেন ঠিক সেটাই করে দেখালো। বহুকাল ধরে চলছে ভারত পাকিস্তানের মধ্যে সীমান্ত উত্তেজনা। তবে এবার এই যুদ্ধে পাকিস্তানের প্রতিক্রিয়া একেবারেই ভিন্ন, কারণ এবার যুদ্ধক্ষেত্রে পাকিস্তানের পক্ষ থেকে শুধু ফাইটার জেট না, নামালো ডেটা কৌশল, যা পাকিস্তানের যুদ্ধ জয়ের এক বিশেষ সিক্রেট। বলা হচ্ছে দেশটির ABC প্ল্যানের কথা। এমনকি চীনও বলেছে এটাই দক্ষিণ এশিয়ার আকাশ প্রতিরক্ষার এক নতুন যুগ, যেখানে পাকিস্তানের এই পরিকল্পনা ভারতের অহংকার মাটিতে মিশিয়ে দিয়েছে।
চায়নার সরকারি মহাকাশ সংস্থা সমর্থিত চায়না স্পেস নিউজ প্রকাশিত এক বিশ্লেষণী প্রতিবেদনে পাকিস্তানের বুদ্ধিদীপ্ত ও নেটওয়ার্ক ভিত্তিক যুদ্ধ কৌশলের প্রশংসা করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তান এবিসি নামে যুদ্ধক্ষেত্রে নতুন যে কৌশল ব্যবহার করেছে তাতে যুদ্ধ কৌশলের নতুন দিক উন্মোচন হয়েছে। কিন্তু কি এই এবিসি কৌশল? এখানে মূলত বোঝানো হয়েছে এ অর্থাৎ লক্ষ্য চিহ্নিত করা, বি মানে হামলা পরিচালনা করা এবং সি এর অর্থ হলো রিটেল টাইম গাইড করে পুরো মিশন পরিচালনা করা। এই হলো এবিসি প্ল্যান। পাকিস্তানের এই কৌশল মূলত ডেটা চালিত, বিকেন্দ্রীকৃত এবং সম্পূর্ণ সমন্বিত। চীনা ভাষায় যেটাকে বলা হয় নেটওয়ার্ক সেন্ট্রিক ওয়ারফেয়ার। সামরিক বিশ্লেষকরা বলছেন এটাই এখন দক্ষিণ এশিয়ার যুদ্ধের নতুন সংজ্ঞা। পাকিস্তান ভারত সীমান্তে সাম্প্রতিক উত্তেজনায় ভারত পাঠায় 6টি যুদ্ধবিমান, যেখানে রাফাল সহ মিগ-29ও ছিল। জবাবে পাকিস্তান আকাশে উড়ায় চীনের জেএনসিই গ্রাউন্ড রাডার এবং আকাশ প্রতিরক্ষা ইউনিট। পাকিস্তানের দাবি অনুযায়ী তারা ভারতের 6টি যুদ্ধবিমান ভূপাতিত করেছে, যদিও ভারত এখন পর্যন্ত সেটা স্বীকার করেনি। বিশ্ব মিডিয়া অবশ্য পাকিস্তানের দাবিকে সমর্থন করেছে। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে এটা ছিল পাকিস্তানের ইতিহাসে সবচেয়ে আধুনিক ও সমন্বিত বিমান প্রতিরক্ষা অপারেশন। চায়না স্পেস নিউজের প্রতিবেদনে সরাসরি কোনো অস্ত্রের নাম উল্লেখ না করলেও সবাই জেনে গেছে পাকিস্তানের এই পুরো কৌশলের পেছনে ছিল চীনের প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার। চীন মূলত সুযোগ বুঝে তাদের সক্ষমতা আর সর্বাধুনিক প্রযুক্তিকে বিশ্ব দরবারে তুলে ধরেছে। ভারতের বিরুদ্ধে আকাশ প্রতিরক্ষায় পাকিস্তানের সফলতার গল্প যতটা প্রকাশ পাচ্ছে, তার চেয়ে কয়েক গুণ বেশি আলোচিত হচ্ছে চীনের প্রযুক্তির সক্ষমতা আর কৌশল। চায়না স্পেস নিউজ আরও বলেছে, ভারতের পুরনো আর খণ্ডিত প্রোটোকল পাকিস্তানের এই আধুনিক কৌশলের কাছে কার্যত ধসে পড়ে, যেখানে পাকিস্তান রিটেল টাইম তথ্য ব্যবহারে শত্রুর প্রতিটি পদক্ষেপ বিশ্লেষণ করে প্রতিক্রিয়া দিয়েছে। সেখানে ভারতের প্রতিক্রিয়া ছিল ধীরকেন্দ্র ভিত্তিক এবং আংশিক সমন্বয়হীন। বিশ্লেষকরা বলছেন এই যুদ্ধ কেবল একটি সংঘর্ষ ছিল না, এটি ছিল আগামী যুদ্ধের এক পূর্বরূপ, যেখানে চীন দিয়েছে প্রযুক্তি আর কৌশল যার পুরোটাই চুষে নিয়েছে পাকিস্তান, যেখানে প্রতিটি ইউনিট, প্রতিটি সেন্সর, প্রতিটি মিসাইল একটি বুদ্ধিমান সিস্টেমে একীভূত। চীনের চোখে এটি শুধু একটি সাফল্য নয়, বরং এটি একটি উদাহরণ যেখানে বলা হয়েছে কিভাবে তথ্য ও প্রযুক্তি ব্যবহার করে একটি দেশ আকাশে আধিপত্য প্রতিষ্ঠা করতে পারে। পাকিস্তানের এই সফলতায় বেইজিং এখন অনেকটা সরাসরি বলতে পারছে দক্ষিণ এশিয়া কেবল নয়, গোটা বিশ্বকে শাসন করতে খুব বেশি সময় লাগবে না চীনের। নতুন খেলায় মেতেছে পশ্চিমা বিশ্ব, আর সেই খেলায় প্রথম টার্গেট হয়েছে ভারত আর চীন। বিশ্ব দরবারে আধিপত্য বিস্তারে চীন এবং ভারত বেশ এগিয়ে গেছে, যা পছন্দ হচ্ছে না পশ্চিমাদের। বিশেষ করে যুক্তরাষ্ট্র তাদের শীর্ষ ক্ষমতাকে ধরে রাখতে দাবার গুটি হিসেবে এখন ভারতকে ব্যবহার করছে। ট্রাম্পের সূক্ষ্ম চালে চীনকে দমাতে ভারতকে এগিয়ে দিচ্ছে ভয়ঙ্কর জায়গায়, যা মোদি সরকারের জন্য কাল হয়ে উঠতে পারে। পশ্চিমা বিশ্বের নেতৃত্বে থাকা যুক্তরাষ্ট্র যেভাবেই হোক চীন আর ভারতকে উস্কে দিচ্ছে একে অন্যের বিরুদ্ধে, আর এই দাবি করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী নিজেই। চীনকে দমাতে ভারতকে ব্যবহার করে দুই দেশেরই ক্ষমতা খর্ব করার নেশায় মেতেছে যুক্তরাষ্ট্র। রুশ পররাষ্ট্রমন্ত্রীর ইঙ্গিত যদি সত্যি হয়, তাহলে যে কোনো মুহূর্তে লেগে যেতে পারে ভারত চীনের সংঘাত, আর এই সংঘাতের নেপথ্যে কলকাঠি নাড়ছে ট্রাম্প। ভারত ও চীন বর্তমানে এশিয়ার দুটি প্রধান পরাশক্তি। চীন তার প্রযুক্তিগত উন্নয়নের মাধ্যমে বিশ্বকে চ্যালেঞ্জ জানাচ্ছে, আর ভারত তাদের বিপুল জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তরিত করে দ্রুত অগ্রসর হচ্ছে। তবে এশিয়ার এই দুই শক্তির উন্নয়ন যেন মেনে নিতে পারছে না আধুনিক বিশ্বের শীর্ষস্থান দখল করে রাখা পশ্চিমা দেশগুলো। চেষ্টা করছে ভারত চীন সম্পর্কের মধ্যে সংঘাত উস্কে দিয়ে নিজেদের স্বার্থ সিদ্ধি করতে। এশিয়ার দুই পরাশক্তি ভারত পাকিস্তানের মধ্যে বৈরিতাপূর্ণ সম্পর্কের কারণে আঞ্চলিক উন্নয়ন এবং সৃষ্টিশীলতায় বাধা তৈরি হচ্ছে। এই বৈরিতাপূর্ণ সম্পর্কের পেছনে পশ্চিমাদের সুদূর প্রসারী হাত রয়েছে বলে মনে করেন কূটনৈতিক বিশ্লেষকরা। ভারত ও চীনের মধ্যে সংঘর্ষ বাঁধিয়ে দিতে সক্রিয়ভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে পশ্চিমা দেশগুলো।
ভারত পাকিস্তানের মধ্যে যখন চরম উত্তেজনা বিরাজ করছে, ঠিক তখনই এই মন্তব্য করলেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। তিনি বলেন, পশ্চিমারা এশিয়ার দুই প্রভাবশালী শক্তি ভারত ও চীনকে একে অপরের বিরুদ্ধে উস্কে দিচ্ছে। তাদের মূল উদ্দেশ্য হল ডিভাইড অ্যান্ড রুল কৌশল প্রয়োগ করে আর্থিক ও কূটনৈতিকভাবে ভারত ও চীনকে দুর্বল করে ফেলা। রুশ পররাষ্ট্রমন্ত্রী ভারত ও চীনকে ঘনিষ্ঠ বন্ধু হিসেবে উল্লেখ করে বলেন, এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বর্তমান পরিস্থিতির দিকে তাকান। পশ্চিমারা এখন ইন্দো প্যাসিফিক শব্দচয়ন করছে, যার পেছনে উদ্দেশ্য হল চীন বিরোধী মনোভাব উস্কে দিয়ে ভারত চীনের মধ্যকার সম্পর্ক খারাপ করা। তিনি মনে করিয়ে দেন, এই ধরনের শব্দ ও অঞ্চলভিত্তিক রাজনীতি আসলে দুই বন্ধু দেশের মধ্যে বিভেদ সৃষ্টির অপচেষ্টা। এর ফলে চীন ও ভারতের সংঘাত তীব্রতর হলে লাভ হবে পশ্চিমাদেরই। রুশ বার্তা সংস্থা তাসের বরাতে জানা গেছে, শুধু ভারত চীন নয়, দক্ষিণ পূর্ব এশিয়ার 10টি দেশের জোট আসিয়ান এর ভূমিকাও খর্ব করতে চাইছে পশ্চিমা দেশগুলো। আসিয়ান হলো ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ব্রুনাই, মিয়ানমার, কম্বোডিয়া, লাওস ও ভিয়েতনামের সমন্বয়ে গঠিত একটি অর্থনৈতিক ও নিরাপত্তা সহযোগিতা সংস্থা। ল্যাভরভ বলেন, পশ্চিমারা চায় তারা এই অঞ্চলেও গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করুক, যেমনটা তারা অন্য অঞ্চলে করে আসছে। রুশ পররাষ্ট্রমন্ত্রী স্পষ্ট করে বলেন, এশিয়ায় চীনের প্রভাব দ্রুত বাড়ছে। ভারতও অর্থনীতিতে নজর কাড়ছে। এমন অবস্থায় যদি দুই দেশকে সংঘাতে জড়ানো যায়, তবে সেই ফায়দা তুলতে পারবে আমেরিকা ও ইউরোপের দেশগুলো। ফলে পশ্চিমারা এখন সক্রিয়ভাবে চেষ্টা করছে চীন ও ভারতকে মুখোমুখি দাঁড় করাতে। রুশ পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য স্পষ্টভাবে ইঙ্গিত করছে, পশ্চিমারা কৌশলে এশিয়ার শক্তিধর দেশগুলোর মধ্যে দ্বন্দ্ব বাড়িয়ে তাদের প্রভাব বিস্তারে তৎপর। বিশেষ করে ভারত ও চীনের সম্পর্কের অবনতি ঘটানো এবং আসিয়ানের প্রভাব খর্ব করাই এখন তাদের প্রধান লক্ষ্য। পাকিস্তানকে সরাসরি সমর্থন দিয়েছিল তুরস্ক। কেবল তাই নয়, যুদ্ধ শুরু হবার আগেই ইসলামাবাদে 7টি বিমান ভরে যুদ্ধ সরঞ্জাম সরবরাহ করেছিল আঙ্কারা। দিন দুয়েক আগেই পাকিস্তানকে সমর্থন করায় তুরস্কের উপর বাণিজ্য নিষেধাজ্ঞা আরোপ করে ভারত। আর তার পরপরই যুক্তরাষ্ট্র বেশ বড়সড় চুক্তি করল এরদোয়ানের সঙ্গে। বিশেষজ্ঞরা বলছে, ট্রাম্পের এই নয়া নীতি বার্তা দিল ভারতকে। সেটা মোদি সরকারকে বুঝতে হবে, তা না হলে ভারতকে পস্তাতে হতে পারে। ভারত তুরস্কের উপর নিষেধাজ্ঞা আরোপ করতেই আঙ্কারার সাথে ওয়াশিংটনের সমরাস্ত্র সরবরাহকে কেন্দ্র করে আবারও আলোচনা চলে এসেছে তিন দেশের সম্পর্ক। সম্প্রতি তুরস্কের কাছে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ও সামরিক সরঞ্জাম বিক্রির অনুমোদন দিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর, যার বাজার মূল্য $340 মিলিয়ন। সামরিক চুক্তির মধ্যে রয়েছে ব্লক 2 এন্টিশিপ ক্ষেপণাস্ত্র এবং AIM-120 মিসাইল। ব্লক 2 এন্টিশিপ মিসাইল, যা পরিচিত হারপুন নামে, শত্রু জাহাজ ধ্বংসের জন্য এখন পর্যন্ত কার্যকর বলে মনে করা হয় এই ক্ষেপণাস্ত্রকে। প্রায় 200 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে নির্ভুলভাবে আঘাত হানতে সক্ষম এই মিসাইল। 700 কেজির একটি হারপুন মিসাইল প্রায় 300 পাউন্ড বিস্ফোরক বহনে সক্ষম। যুদ্ধ জাহাজ কিংবা ফাইটার জেট থেকে ছোড়া যায় এটি। একটা সময় ছিল যখন তুরস্কের সঙ্গে যুক্তরাষ্ট্রের দূরত্ব ছিল যোজন। যেহেতু ভারত সবসময় পশ্চিমাদের ছায়ায় থাকতে পছন্দ করে, যে কারণে তাদের সঙ্গে দূরত্ব সৃষ্টি হয় তুরস্কের। সম্প্রতি ভারত পাকিস্তান যুদ্ধ শুরু হলে মোদি সরকারকে সরাসরি সমর্থন করে ইসরায়েল। গোটা বিশ্ব যুদ্ধ বন্ধ আর চুপচাপ থাকলেও পাকিস্তানের পক্ষ নেয় তুরস্ক। ফলে স্পষ্টই দূরত্ব তৈরি হয় পাকিস্তানের সঙ্গে ইসরায়েলের আর ভারতের সঙ্গে তুরস্কের।
ভারতের ধারণা ছিল যুক্তরাষ্ট্র সব সময়ই মোদী সরকারের পক্ষে থাকবে, কিন্তু ট্রাম্পের একের পর এক সিদ্ধান্ত হতাশা বাড়াচ্ছে ভারত এরই মাঝে তুরস্কের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র তুরস্কের সঙ্গে বড়সড় বাণিজ্যিক চুক্তি করল। আর এমন চুক্তিতে ভারতকে কি বার্তা দিল যুক্তরাষ্ট্র, সেটা নিয়ে চলছে আলোচনার সমালোচনার ঝড়। তুরস্ক ও ওয়াশিংটনের মধ্যে যে সামরিক চুক্তি হয়েছে সেটা নিয়ে রীতিমতো তোলপাড় শুরু হয়েছে ভারতে। ওয়াশিংটন ক্ষেপণাস্ত্র সরবরাহ করবে আঙ্কারাকে, যা কোনোভাবেই মেনে নিতে পারছে না ভারত। তুরস্কের অনুরোধে 7টি ব্লক 2 মিসাইল সরবরাহ করবে যুক্তরাষ্ট্র, যাতে খরচ পড়বে প্রায় $80 মিলিয়ন। এর পাশাপাশি 53টি অ্যাডভান্স মিডিয়াম রেঞ্জের ইয়ার টু ইয়ার মিসাইল দেওয়া হবে, যার খরচ $225 মিলিয়ন। ফাইটার জেট থেকে ছোড়া এসব AIM-12 ক্ষেপণাস্ত্র শত্রুর বিমান ধ্বংসে অত্যন্ত কার্যকর। তুরস্কের কাছে অত্যাধুনিক এসব ক্ষেপণাস্ত্র এবং সামরিক সরঞ্জাম বিক্রির অনুমোদন দিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। এর মাধ্যমে আবারও ওয়াশিংটন আঙ্কারার সম্পর্ক জোরদারের স্পষ্ট আভাস মিলল। এই অস্ত্র চুক্তি ন্যাটো সদস্য হিসেবে তুরস্কের সাথে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সম্পর্ককে আরও জোরদার করবে। যদিও দুই দেশ অতীতে বিভিন্ন টানাপোড়েনের সম্পর্কের মধ্য দিয়ে অতিবাহিত করেছে। এ ধরনের সামরিক সহায়তা সরাসরি কূটনৈতিক সম্পর্ক ও আঞ্চলিক নিরাপত্তার উপর প্রভাব ফেলে। এতে মধ্যপ্রাচ্য ও ইউরোপীয় সামরিক সক্ষমতা রক্ষার ক্ষেত্রে তুরস্কের অবস্থান আরও শক্তিশালী হবে বলে মনে করা হচ্ছে। ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফর ছিল মুসলিম রাষ্ট্রগুলোর সঙ্গে ফের সুসম্পর্কের নবায়নের কৌশল। এবার তুরস্কের সঙ্গে চুক্তি করে সেই কৌশল আরও ধারালো করল ট্রাম্প। কিন্তু কপালে চিন্তার ভাঁজ পড়েছে নরেন্দ্র মোদীর। একের পর এক ভারত বিদ্বেষী দেশগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্রের সুসম্পর্ক তৈরি করা এবং নানা ইস্যুতে সিদ্ধান্ত নিয়ে ভারতকে দমিয়ে রাখা কোনোভাবেই মেনে নিতে পারছে না মোদী প্রশাসন। তাহলে কি এবার যুক্তরাষ্ট্র ভারত সম্পর্কে চির ধরবে? সময়ে বলে দেবে কোন পথে হাঁটছে যুক্তরাষ্ট্র আর ভারতকে কোথায় ঠেলে নিয়ে যাচ্ছে। দীর্ঘদিন ধরে হুতিদের প্রতিরোধে যুক্তরাষ্ট্রের পণ্যবাহী জাহাজ লোহিত সাগর পাড়ি দিয়ে গন্তব্যে যেতে পারছিল না। অনেক হুমকি ধামকি আর হামলায়ও হুতি গোষ্ঠীকে দমাতে পারেনি যুক্তরাষ্ট্র। হুতির হামলা থেকে বাঁচতে বাধ্য হয়ে যুক্তরাষ্ট্রের জাহাজগুলোকে দিক পরিবর্তন করে যেতে হচ্ছিল, আর এতে বিলিয়ন বিলিয়ন ডলার অতিরিক্ত খরচ গুনতে হয়েছে ট্রাম্পকে। হুতি গোষ্ঠীর হাত থেকে দীর্ঘ চেষ্টায় রেহাই না পেয়ে শেষমেশ তাদের সাথে একটি সন্ধি চুক্তিতে এসেছে যুক্তরাষ্ট্র, যেখানে বলা হয়েছে হুতিদের ওপর যুক্তরাষ্ট্র আর কোনো হামলা করবে না, তাদের বিষয়ে নাকও গলাবে না। বিনিময়ে মার্কিন জাহাজকে নির্বিঘ্নে লোহিত সাগর পাড়ি দেওয়ার সুযোগ করে দিতে হবে। হুতিরাও সেটা মেনে নিয়েছে, তবে ইসরায়েলকে কোনো ছাড় দেবে না হুতিরা, সেটাও স্পষ্ট করেছে। ট্রাম্পেরও এই বিষয়ে কোনো আপত্তি নেই। ফলে ট্রাম্পের প্রশ্রয় পেয়ে ইসরায়েলে হামলা কয়েক গুণ বাড়িয়েছে ইয়েমেনের এই বাহিনী। ইসরায়েলের কোনো জাহাজ যেমন লোহিত সাগর পাড়ি দিতে পারছে না, তেমনি দেশটিতে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে হুতিরা। সম্প্রতি পরপর 3 দিন ইসরায়েলের একাধিক বিমানবন্দরে মিসাইল হামলা চালায় ইয়েমেন। হামলার তীব্রতা এত বেশি ছিল যে লাখ লাখ ইসরায়েলি প্রাণ বাঁচাতে বাংকারে ঢুকে যায়। অর্থনৈতিক দিক দিয়ে দরিদ্র দেশ ইয়েমেন, আর সেই দেশের একটি গোষ্ঠী হলো হুতি। গোটা বিশ্বের কৌতূহল আর প্রশ্ন একটাই, এত শক্তি আর সাহস কোথা থেকে পায় হুতিরা? চলুন জেনে নিই। ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধা, যারা 2014 সালে রাজধানী সানা দখল করে বিশ্বের দৃষ্টি আকর্ষণ করেছিল, তাদের এত শক্তির উৎস এবং প্রভাব আসলে কোথায়? এই যোদ্ধারা তাদের কৌশলগত অবস্থান এবং বহিঃশক্তির সমর্থন এবং অত্যাধুনিক অস্ত্রের মাধ্যমে শক্তিশালী হয়ে উঠেছে। তাদের ক্রমবর্ধমান ক্ষমতা যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এই প্রতিরোধ যোদ্ধাদের শক্তির প্রধান উৎস হল ইয়েমেনের ভৌগোলিক অবস্থান। ইয়েমেন লোহিত সাগর এবং এডন উপসাগরের তীরে অবস্থিত, যেখান দিয়ে বিশ্বের তেল ও পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্রপথ। এই পথ দিয়ে প্রতিদিন হিসাব ছাড়া ব্যারেল ব্যারেল তেল এবং বাণিজ্যিক জাহাজ চলাচল করে। হুতি যোদ্ধারাই এখন এই অঞ্চল নিয়ন্ত্রণ করে, সুতরাং তারা যে জাহাজ চলাচলে বাধা দেবে না, কেবল সেই জাহাজই লোহিত সাগর পাড়ি দিতে পারে। সেই হিসেবে লোহিত সাগরে হুতি যোদ্ধারা রীতিমতো হুমকি হয়ে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্র আর ইসরায়েলের জন্য, যা পশ্চিমা দেশগুলোর অর্থনীতির জন্য বড় ঝুঁকির সৃষ্টি করছে।
প্রতিরোধ যোদ্ধাদের শক্তি বৃদ্ধির পেছনে আরেকটি বড় ভূমিকা রয়েছে বহিঃশক্তি সমর্থনে। তারা ইরান থেকে অর্থ, অস্ত্র এবং প্রশিক্ষণ পায় বলে অভিযোগ রয়েছে। ইরানের দেওয়া উন্নত ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং গোয়েন্দা তথ্য তাদের সামরিক ক্ষমতাকে অনেক গুণ বাড়িয়ে দিয়েছে। যদিও তেহরান এখনো পর্যন্ত সেটা স্বীকার করে না, তবে তাদের নিজস্ব সাংগঠনিক দক্ষতা এবং স্থানীয় সমর্থনও উল্লেখযোগ্য। ইয়েমেনের শিয়া সম্প্রদায়ের মধ্যে তাদের গ্রহণযোগ্যতা তাদের জনশক্তি এবং নৈতিক শক্তি বাড়িয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ভয়ের প্রধান কারণ এই যোদ্ধাদের আঞ্চলিক ও বৈশ্বিক প্রভাব। তারা লোহিত সাগরে জাহাজ চলাচল ব্যাহত করে বিশ্ব বাণিজ্যের জন্য হুমকি হয়ে উঠেছে। 2023 সালে গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের প্রতিবাদে তারা ইসরায়েলগামী জাহাজে হামলা শুরু করে, যা তাদের ফিলিস্তিনি মুক্তি সংগ্রামের সঙ্গে জড়িয়ে দিয়েছে। এতে তারা মধ্যপ্রাচ্যের অনেকের কাছে সমর্থন পেয়েছে, যা তাদের রাজনৈতিক প্রভাবও বাড়িয়েছে। এই পরিস্থিতি যুক্তরাষ্ট্রের জন্য সামরিক ও কূটনৈতিক চ্যালেঞ্জ তৈরি করছে। ইসরায়েলের জন্য ভয়ের কারণ আরও সুনির্দিষ্ট। প্রতিরোধ যোদ্ধারা 2023 সালের অক্টোবর থেকে ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে, যা তাদের দূরপাল্লার আক্রমণ ক্ষমতার প্রমাণ। এই হামলাগুলো ইসরায়েলের নিরাপত্তা ব্যবস্থার জন্য হুমকি। এছাড়া ইরানের সঙ্গে তাদের সম্পর্ক ইসরায়েলের জন্য আরেকটি উদ্বেগ। ইরানের প্রক্সি হিসেবে তারা মধ্যপ্রাচ্যে ইসরায়েলি বিরোধী জোটকে শক্তিশালী করছে। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল তাদের ক্রমবর্ধমান হুমকির কারণে কূটনৈতিক ও সামরিকভাবে চাপের মুখে রয়েছে। তবে এই যোদ্ধাদের প্রতিরোধের পেছনে তাদের জনগণের সমর্থন এবং আঞ্চলিক গতিশীলতাও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ইরানের সাথে সামরিক চুক্তির পর রাশিয়া যেন নড়ে চড়ে বসেছে। একের পর এক খেল দেখিয়ে যাচ্ছে, আর রাশিয়ার এমন গেম চেঞ্জারে ঘুম হারাম হয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্রের। পুতিন তার শক্তির প্রদর্শনীতে এবার প্রকাশ্যে আনলো সাবসোনিক মেসেঞ্জার, যা রাশিয়ার শত্রু আর যুক্তরাষ্ট্রের মিত্রদের কপালে ভাঁজ তৈরি করেছে। আর রাশিয়ার একের পর এক চমকে ইরানের শক্তি আরো বেড়ে যাচ্ছে, কেননা সামরিক চুক্তি অনুযায়ী যে কোনো প্রয়োজনে ইরানের পাশে থাকতে হবে রাশিয়াকে। প্রভাব আর প্রতিপত্তি নিয়ে দুই পরমাণু শক্তিধর দেশের মধ্যে ফের শুরু হয়েছে প্রতিযোগিতা। পুতিন আর ট্রাম্পের এই প্রতিযোগিতায় রাশিয়া যেমন চমক দেখাচ্ছে, তেমনি যুক্তরাষ্ট্র নতুন বোমারু বিমান প্রকাশ্যে এনে দুই দেশই চমকে দিতে চাচ্ছে গোটা বিশ্বকে। বায়ুশক্তির প্রতিযোগিতায় নামা দুই মহাশক্তিধর আমেরিকা ও রাশিয়ার কাছেই রয়েছে কৌশলগত বোমারু বিমান। এর সংখ্যা দ্রুত গতিতে বাড়িয়ে চলছে মস্কো ও ওয়াশিংটন। পাশাপাশি নতুন প্রজন্মের বোমারু বিমানকে এয়ারফোর্সে শামিল করার দিকেও নজর দিয়েছে ওয়াশিংটন ও মস্কো। বলা বাহুল্য, এর জেরেই সম্প্রতি ব্যাপকভাবে খবরের শিরোনামে এসেছে ইউএস এর B-21 এবং রুশ পাগডা। 2023 সালের নভেম্বর B-21কে প্রথমবার আকাশে উড়ায় যুক্তরাষ্ট্র। লম্বা দূরত্ব পেরিয়ে শত্রুর ঘাঁটিতে ঢুকে কর্পোরেট বোয়িং করার ক্ষমতা রয়েছে এই উড়োজাহাজের। B-21 বোমারু বিমানের সাংকেতিক নাম রাইডার রেখেছে ইউএসডি এয়ারফোর্স। এটি প্রকৃতপক্ষে একটি ষষ্ঠ প্রজন্মের বোমারু বিমান। এর লেজের অংশ প্রায় নেই বললেই চলে। বিমানটির পাখা চওড়া এবং ত্রিভুজ আকারের। আমেরিকার B-21 রাইডার প্রথাগত এবং পরমাণু দুই ধরনের হাতিয়ার বহন করতে সক্ষম। এর পাশাপাশি বোমারু উড়োজাহাজটি থেকে ক্ষেপণাস্ত্র হামলাও চালাতে পারবে যুক্তরাষ্ট্রের বায়ুসেনা। 0.8 মেঘ গতিতে ছুটতে পারে B-21 রাইডার, যা মাটি থেকে 50,000 ফুট উচ্চতায় উঠতে সক্ষম। ফলে সহজেই এটিকে চিহ্নিত করতে পারবে না কোনো রাডার। অন্যদিকে রাশিয়ার তৈরি পাগডা এখনো আকাশে ওড়েনি। তবে চলতি বছরে এই বোমারু বিমান প্রকাশ্যে আনবে বলে ঘোষণা এসেছে রাশিয়ার পক্ষ থেকে। কিছুদিন আগেই পাগডা বোমারু বিমানের নকশা প্রকাশ্যে নিয়ে আসে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। সেটি দেখার পর বিশ্ব জুড়ে রীতিমতো হইচই পড়ে যায়। রাশিয়ান এয়ারফোর্স পাগডার সাংকেতিক নাম দিয়েছে মেসেঞ্জার বা বার্তাবাহক।
নির্মাণকারী সংস্থা টুপলে জানিয়েছে সাবসনিক গতিতে উঠতে পারবে রাশিয়ার নতুন প্রজন্মের এই বোমারু উড়োজাহাজ। 12,000 কিলোমিটার দূরত্ব পেরিয়ে যে কোনো জায়গায় হামলা চালাতে পারবে পাগডা। এক টানা ওড়ার নিরিখে আবার B-21কে টেক্কা দেবে রুশ পাগডা। একবার জ্বালানি ভরলে টানা 30 ঘন্টা বোমারু উড়োজাহাজটি উঠতে পারবে বলে স্পষ্ট করেছে নির্মাণকারী প্রতিষ্ঠান। পরমাণু এবং প্রথাগত মিলিয়ে মোট 30 টন বোমা বহন করতে সক্ষম হবে রুশ মেসেঞ্জার। ইউরেশিয়ান টাইমস এর প্রতিবেদন অনুযায়ী রুশ ও আমেরিকার নতুন প্রজন্মের এই দুই বোমারু বিমান ইলেকট্রনিক যুদ্ধে বেশ পটু। রাশিয়ার মেসেঞ্জার আর যুক্তরাষ্ট্রের B-21 শত্রুপক্ষের রাডারকে জ্যাম করে কিংবা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে উড়িয়ে দিয়ে খুব সহজে লক্ষ্যে পৌঁছাতে বেশি সময় নেবে না। বর্তমান যুক্তরাষ্ট্রের এয়ারফোর্স নর্থ রব সংস্থার তৈরি B-2 স্পিরিট নামের একটি বোমারু বিমান ব্যবহার করে সেগুলোর বদলি হিসেবে B-21কে ফৌজে শামিল করা হবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দপ্তরের পেন্টাগন। একই রকমের পরিকল্পনা রয়েছে রুশ এয়ারফোর্সেরও। তাদের হাতে রয়েছে গত শতাব্দীর 50-এর দশকের তৈরি Tu-95BR নামের বোমারু উড়োজাহাজ। মেসেঞ্জারের নির্মাণ কাজ শেষ হলেই সেগুলোকে পুরোপুরি বদলে ফেলার পরিকল্পনা রয়েছে ক্রেমলিনের। ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফর শেষ হতেই খোদ ওয়াশিংটনে শুরু হয়েছে তোলপাড়। সৌদি আরব, কাতার আর আরব আমিরাত সফরে ট্রাম্পের কুকীর্তি নিয়ে অভিযোগের তর্জনী তুলেছেন যুক্তরাষ্ট্রের বেশ কয়েকজন আইন প্রণেতা আর সিনেটর। জানিয়ে ওয়াশিংটন জুড়ে সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে। কাতার ভিত্তিক জনপ্রিয় টেলিভিশন আল জাজিরাও ট্রাম্পের বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে বিশদ প্রতিবেদন প্রকাশ করেছে। ট্রাম্প ব্যক্তিগত এবং অনৈতিক সুযোগ নিচ্ছেন বলে অভিযোগ করেছেন যুক্তরাষ্ট্রের বিশিষ্টজনরাও। এমনটাই প্রকাশ করেছে আল জাজিরা। মধ্যপ্রাচ্যে সফরে মুসলিম নেতাদের সঙ্গে বিলিয়ন বিলিয়ন ডলার অস্ত্রের চুক্তিতে স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জনপ্রিয় গণমাধ্যম আল জাজিরা বলছে, কাতার ও সংযুক্ত আরব আমিরাতে প্রায় $3.5 বিলিয়ন অস্ত্র বিক্রির চুক্তি করেছেন ট্রাম্প। এই নিয়ে বিরোধিতা করছে মার্কিন কংগ্রেসের একাধিক সিনেটররা। তাদের অভিযোগ, পারিবারিক ফয়দার জন্য ট্রাম্প এসব চুক্তি করেছেন। সিনেটররা ট্রাম্পের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগও করেছেন। মধ্যপ্রাচ্যে সওদাগিরি ইস্যুতে মার্কিন আইন প্রণেতারা বলেছেন, চুক্তির বিনিময়ে ট্রাম্প নানা সুযোগ সুবিধা ভোগ করবে। আমিরাতে বিনিয়োগ সংস্থা এক্ষেত্রে ক্রিপ্টোকারেন্সি স্টেবল কয়েন ব্যবহার করবে, যা ট্রাম্প পরিবার থেকে ইস্যু করা হয়। রিপাবলিকান নেতা মার্কিন মসনদে বসার পর থেকেই প্রতি নিঃশ্বাসে ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে মিলিয়ন মিলিয়ন মার্কিন ডলার আয় করেছেন বলেও অভিযোগ করেন আইন প্রণেতারা। অস্ত্রের চুক্তি বাস্তবায়িত হলে ট্রাম্পের পকেটে কারি কারি অর্থ ঢুকবে বলে অভিযোগ করেন একাধিক মার্কিন আইন প্রণেতা। তারপরও এসব অভিযোগের বিষয়ে কোনো কর্ণপাত করছেন না বিশ্ব মোড়ল। তিনি তার বাণিজ্য নীতিতেই অটল রয়েছেন এবং সেটা করেও যাচ্ছেন। এদিকে মধ্যপ্রাচ্যে অস্ত্র সরবরাহ বন্ধ করতে 2টি রেজুলেশন অফ ডিসঅ্যাপ্রুভাল অর্থাৎ অস্বীকৃতি প্রস্তাব জমা দিয়েছেন অনেকেই। ক্রিস মার্ফি, ক্রিস ভ্যান ব্রায়ান, বার্নি স্যান্ডরসের মতো জ্যেষ্ঠ নেতারাও এই অস্বীকৃতি প্রস্তাবে স্বাক্ষর করেছেন। এই ইস্যুর পাশাপাশি কাতার রাজ পরিবার কর্তৃক ট্রাম্পকে বোয়িং 747 উপহারের বিষয়েও মুখ খুলেছেন অনেকে। উপহারটি ট্রাম্প গ্রহণ করলে সংবিধান বিরোধী হবে বলে জানিয়েছেন মার্কিন আইন বিশেষজ্ঞরা। এক্ষেত্রে সিনেটর ক্রিমারফি ট্রাম্পকে ব্যঙ্গ করে বলেন, তিনি রাজকীয় সংবর্ধনা পেতে ভালোবাসেন। তিনি বলেন, ট্রাম্প নিজেকে রাজা মনে করেন, তাই রাজার মতো আচরণ পেতে ভালোবাসেন। তাকে মাথায় তুলে রাখতেই বিদেশি সরকাররা তার পেছনে বিলিয়ন বিলিয়ন অর্থ ঢেলে ক্রিপ্টোকারেন্সির পকেট ভারী করছে। এসব অভিযোগের বিরুদ্ধে এখনও মুখ খোলেননি ডোনাল্ড ট্রাম্প। তবে অস্ত্র সরবরাহ বন্ধ হবে কিনা এই নিয়ে এখনও মার্কিন আবহাওয়ায় ধোঁয়াশা বিরাজ করছে।